ভারতের রাজনীতিতে এমন একটা সংগঠন আছে যার নাম প্রায়ই শোনা যায়, যাকে নিয়ে যতটা সমর্থন আছে ততটা বিতর্কও আছে। কেউ এটাকে দেশপ্রেমের প্রতীক বলে, আবার কেউ বলে এটার প্রভাব রাজনীতিতে অনেক বেশি। আর সেই সংগঠনটাই হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। তবে কি এই আরএসএস এবং কেনই বা প্রায় 100 বছর ধরে এই সংগঠন ভারতের রাজনীতির কেন্দ্রে? ভারতের লাখ লাখ মানুষ কোনো না কোনোভাবে এই সংগঠনের সাথে যুক্ত। দেশের বহু বড় বড় নেতা, মন্ত্রী এবং রাজনৈতিক কর্মী কোনো না কোনো সময়ে এই আরএসএস এর সাথে সম্পর্ক রেখেছিলেন। বিশেষ করে বিজেপি সরকার রাজনৈতিক সাফল্য পাওয়ার পর আরএসএস কে নিয়ে আলোচনা আরও বেড়ে যায়। কারণ অনেকের মতে ভারতের বর্তমান রাজনীতিতে বিজেপির উত্থানের পেছনে আরএসএস এর একটা বড় ভূমিকা রয়েছে। কেউ কেউ মনে করে আরএসএস ভারতের সংস্কৃতি আর ঐতিহ্যের জন্য কাজ করে, আবার কেউ কেউ মনে করে রাজনীতি আর ধর্মের ওপর এদের প্রভাব অনেক বেশি। তাই আরএসএস কে নিয়ে সমর্থন যেমন আছে তেমন আছে তীব্র বিতর্ক। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত বড় প্রভাব থাকা সত্ত্বেও আরএসএস কোনো রাজনৈতিক দল নয়। তারা ভোটে দাঁড়ায় না, নির্বাচনে অংশও নেয় না। তবুও ভারতের রাজনীতিতে এদের প্রভাব নিয়ে বছরের পর বছর আলোচনা হয়ে আসছে। আমি শুভদীপ, আজ আপনাদের বলবো কিভাবে 1925 সালের ছোট্ট একটা সংগঠন থেকে আরএসএস এত বড় হয়ে উঠল। কি এই আরএসএস এর শাখা ব্যবস্থা, যেটাকে আরএসএস এর সবচেয়ে বড় শক্তি বলা হয়? কেন স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর ভূমিকা নিয়ে আজও বিতর্ক রয়েছে? আর কিভাবেই বা ভারতের রাজনীতি ও সমাজে আরএসএস এতটা প্রভাবশালী হয়ে উঠল? আজকের এই ভিডিওতে আমরা জানবো আরএসএস এর সম্পূর্ণ ইতিহাস, তাদের আদর্শ, রাজনৈতিক প্রভাব এবং সেই সব বিতর্কের কথা যেগুলো আজও ভারত জুড়ে আলোচনা হয়। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। সালটা 1902। ভারত তখন ব্রিটিশ সরকারের অধীনে এবং ব্রিটিশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বাধীনতা ছিনিয়ে আনার আশায় বাংলার কিছু মানুষ মিলে গঠন করলো অনুশীলন সমিতি। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যাবে ভারতের যত স্বদেশী মুভমেন্ট হয়েছে প্রায় সবেতেই এই অনুশীলন সমিতির নাম কোনো না কোনোভাবে জড়িত আছে এবং আমরা অনেকেই এই অনুশীলন সমিতির নাম জানি। তো যাই হোক, এর কিছু বছর পর 1910 সাল নাগাদ 21 বছরের এক যুবক নাগপুর থেকে কলকাতায় আসে ডাক্তারি পড়ার জন্য। নাম কেশব বলিরাম হেডগেওয়ার। তিনি কলকাতায় আসার পর প্রথমবার এই অনুশীলন সমিতির নাম শোনেন এবং এই সমিতির বিচার ও চিন্তাধারা তাকে এতটাই অনুপ্রাণিত করে যে তিনি কিছুদিনের মধ্যেই এই অনুশীলন সমিতিতে যোগ দেন। বেশ কিছুদিন তিনি এই সমিতির সাথে যুক্ত ছিলেন এবং তার কিছু বছর পর তিনি বাল গঙ্গাধর তিলক এবং আরও কিছু মানুষের অনুপ্রেরণায় ওই 1920 সাল নাগাদ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রাজনীতির সাথে সরাসরি যুক্ত হন। কিন্তু প্রথম থেকেই কংগ্রেসের চিন্তাধারার সাথে তার চিন্তাধারার ঠিক মিল হচ্ছিল না, আর এই মতের মিল না হওয়া একটা সময় অস্বস্তিকর হয়ে উঠেছিল তার জন্য। তিনি ভাবলেন তিনি নিজে এমন একটা দল বানাবেন যেখানে তার চিন্তাধারা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবেন এবং তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। যেমন ভাবা তেমন কাজ। কিছু সংখ্যক মানুষকে নিয়ে তিনি একটি ছোট দল বানালেন, যার মূল উদ্দেশ্য ছিল মানুষের একতা, বিশেষ করে হিন্দু সমাজকে একজোট করা, শৃঙ্খলা তৈরি করা আর হিন্দু সংস্কৃতিকে শক্তভাবে ধরে রাখা। অল্প সংখ্যক মানুষ মিলে এই দল শুরু করলেও খুব কম সময়ের মধ্যেই বহু মানুষ এই দলে যুক্ত হতে শুরু করে। অবশেষে 1925 সালে নাগপুরে বিজয়া দশমীর দিন কেশব বলিরাম হেডগেওয়ার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর নাম অফিসিয়ালি অ্যানাউন্স করেন এবং তার কিছু বছর পর 1930 সাল নাগাদ তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা বিএইচইউতে আসেন এবং এখানে তার সাথে পরিচয় হয় মাধব সদাশিবরাও গোলওয়ালকারের সাথে। তিনি ইউনিভার্সিটিতে পড়াতেন দেখে তিনি সবার কাছে গুরুজি নামে পরিচিত ছিলেন। এই হেডগেওয়ার তার সাথে মিশে বুঝতে পারলেন গোলওয়ালকারের চিন্তাধারাও তার সাথে অনেকটা মিলে যায় এবং তিনি তখন গুরুজিকে আরএসএস এর সম্বন্ধে জানান এবং তারপর গুরুজি আরএসএস এর সাথে যুক্ত হয়ে যান। এর কিছু বছর পর 1940 সালে ডক্টর হেডগেওয়ারের মৃত্যু হয় এবং আরএসএস এর প্রয়োজন হয় একজন সঠিক লিডারের। তখন সকলের সম্মতিতে এই গুরুজি বা এমএস গোলওয়ালকার নেতৃত্বে আসেন এবং তার নেতৃত্বে আসার পর আরএসএস দিল্লি, কলকাতা, চেন্নাই, লাহোর এবং ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এক কথায় বলা চলে ভারতে আরএসএস এর বিস্তার ঘটে তার হাত ধরেই। যাকে তো গেল আরএসএস কিভাবে তৈরি হলো, কি উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল এবং কিভাবে এর বিস্তার হয়েছিল।
এবার আসি আরএসএস কি কাজ করে এবং কিভাবে কাজ করে সেই নিয়ে। শুরুতে আরএসএস খুব ছোট একটা সংগঠন ছিল। কয়েকজন মানুষ মিলে নাগপুরে নিয়মিত একসাথে জড়ো হতো। তারা মাঠে ব্যায়াম করত, খেলাধুলো করত, শৃঙ্খলা শেখার চেষ্টা করত, আর দেশ ও সমাজ নিয়ে আলোচনা করত। এই ছোট জমায়েতগুলোকেই বলা হতো শাখা। সকালে বা বিকালে পাড়ার মাঠে শাখা বসতো। সেখানে ছোটদের খেলাধুলো শেখানো হতো, বড়দের একসাথে কাজ করা আর নিয়ম মেনে চলার অভ্যাস করানো হতো। এখানে সবাই একসাথে প্রার্থনা করত, আলোচনা করত আর সংগঠনের কাজ শিখত। ধীরে ধীরে এই শাখাগুলোই আরএসএস এর সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে আরএসএস বুঝতে পারে শুধু মাঠে শাখা করালেই হবে না। যদি দেশের নানা জায়গায় পৌঁছাতে হয় তাহলে একটা বড় সংগঠন তৈরি করতে হবে। তখন তারা পুরো দেশের জন্য আলাদা আলাদা সাংগঠনিক কাঠামো তৈরি করতে শুরু করে। সবচেয়ে নিচে থাকতো শাখা। কয়েকটা শাখা মিলে তৈরি হতো মণ্ডল। কয়েকটা মণ্ডল মিলে খণ্ড বা ব্লক, তারপর নগর, তারপর জেলা, তারপর বিভাগ, প্রান্ত, ক্ষেত্র। এভাবে ধাপে ধাপে পুরো দেশের জন্য আলাদা আলাদা স্তর তৈরি করা হয়। এর ফলে ছোট গ্রাম থেকে বড় শহর সব জায়গাতেই সংগঠন চালানো সহজ হয়ে পড়ে। আরএসএস এর শাখারও আবার আলাদা আলাদা ধরন ছিল। কোথাও প্রতিদিন শাখা বসতো, যেটাকে দৈনিক শাখা বলা হতো। কোথাও সপ্তাহে একদিন মিলিত হতো সবাই। আবার কিছু জায়গায় মাসে একবার মিলন বা বড় বৈঠক হতো। এছাড়া বিশেষ প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হতো, যেখানে স্বেচ্ছাসেবকদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হতো। এই প্রশিক্ষণে শুধু শরীর চর্চা নয়, বক্তৃতা দেওয়া, দল বেঁধে কাজ করা, নেতৃত্ব দেওয়া আর সংগঠনের কাজ চালানোর মতো বিষয়েও শেখানো হতো। ছোট শাখায় যোগ দেওয়া অনেক মানুষই পরে বড় বড় দায়িত্ব পেতে শুরু করলো। তারপর আরএসএস একটা বড় সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পারে শুধু শাখা চালালেই হবে না। সমাজের নানা জায়গায় পৌঁছাতে গেলে আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা সংগঠন তৈরি করতে হবে। তখন ছাত্র, শ্রমিক, কৃষক, মহিলা, শিক্ষা, সমাজসেবা, সংস্কৃতি এসব বিভিন্ন ক্ষেত্রের জন্য একের পর এক সংগঠন গড়ে উঠতে শুরু করে। পরে এই পুরো নেটওয়ার্ককেই অনেকে সংঘ পরিবার বলতে শুরু করে। ছাত্রদের জন্য তৈরি হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, শ্রমিকদের জন্য তৈরি হয় ভারতীয় মজদুর সংঘ, কৃষকদের জন্য তৈরি হয় ভারতীয় কৃষাণ সংঘ, শিক্ষার জন্য তৈরি হয় বিদ্যাভারতী আর সরস্বতী শিশু মন্দিরের মতো স্কুল নেটওয়ার্ক, সমাজসেবার জন্য তৈরি হয় সেবা ভারতী, আদিবাসী এলাকাগুলোর জন্য কাজ করত বনবাসী কল্যাণ আশ্রম, মহিলাদের জন্য ছিল রাষ্ট্র সেবিকা সমিতি, ধর্মীয় ও সাংস্কৃতিক কাজের জন্য তৈরি হয় বিশ্ব হিন্দু পরিষদ। এছাড়া স্বদেশী জাগরণ মঞ্চ, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ এসবের মতো আরও নানা সংগঠন গড়ে উঠতে শুরু করে। কেউ ছাত্রদের নিয়ে কাজ করত, কেউ শ্রমিকদের সমস্যা নিয়ে, কেউ আবার শিক্ষা বা সমাজসেবার কাজ করত। কোথাও স্কুল তৈরি হচ্ছিল, কোথাও ত্রাণ শিবির, আবার কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল। এভাবেই ধীরে ধীরে আরএসএস শুধু একটা মাঠ ভিত্তিক সংগঠন না থেকে সমাজের নানা স্তরে নিজেদের উপস্থিতি তৈরি করতে শুরু করলো। তারপর আসে 1962 সালের সিনো ইন্ডিয়া ওয়ার বা ভারত চীন যুদ্ধ। হঠাৎ করেই যুদ্ধ শুরু হয়, সারা ভারতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্তে সেনারা লড়াই করছে, আর দেশের ভেতরে মানুষ উদ্বিগ্ন হয়ে রেডিও আর খবরের কাগজে যুদ্ধের খবর দেখছে বা শুনছে। সেই কঠিন সময়েই আরএসএস এর অনেক স্বেচ্ছাসেবক রাস্তায় নেমে এসেছিল। কেউ রক্তদান শিবির আয়োজন করেছিল, কেউ সেনাদের জন্য খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছিল। আবার অনেক জায়গায় সাধারণ মানুষকে একসাথে থাকা আর ভয় না পাওয়ার বার্তাও দিচ্ছিল। তখন দেশের পরিবেশ এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে যেখানেই মানুষ সাহায্যের কাজ দেখতে পেত সেখানেই সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে যেত। ধীরে ধীরে আরএসএস এর কাজ নিয়েও মানুষের মধ্যে কথা ছড়িয়ে পড়ে। অনেকেই প্রথমবার মনে করতে শুরু করলো এই সংগঠন শুধু মাঠে শাখা করে না, দেশের কঠিন সময়েও কাজ করে। এই ঘটনার পর আরএসএস কে নিয়ে আলোচনা আরও বেড়ে যায়। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। যুদ্ধের পর দেশের মানুষ তখন একতা আর দেশপ্রেমের কথা বেশি করে ভাবছিল। ঠিক সেই সময় 1963 সালে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের প্রস্তুতি শুরু হয়। শোনা যায় তখন দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অবদান নিয়েও আলোচনা হচ্ছিল। এরপর আরএসএস এর স্বেচ্ছাসেবকদেরও প্যারেডে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। তারিখটা 26শে জানুয়ারি। দিল্লির রাস্তায় যখন প্রজাতন্ত্র দিবসের প্যারেড শুরু হয় তখন হাজার হাজার মানুষের ভিড়, সেনাবাহিনী, ব্যান্ড, বিভিন্ন রাজ্যের ট্যাবেলো, এই সব কিছুর মাঝে আরএসএস এর স্বেচ্ছাসেবকদেরও দেখা যায়। সাদা শার্ট আর খাকি পোশাক পরে তারা শৃঙ্খলার সাথে মার্চ করছিল। সেই দৃশ্য অনেক মানুষের কাছেই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে,
কারণ কিছু বছর আগেও আরএসএস কে নিয়ে নানা বিতর্ক ছিল, কিন্তু এবার দেশের সবচেয়ে বড় সরকারি অনুষ্ঠানের অংশ হিসাবে তাদের দেখা গেল। অনেকেই মনে করতে শুরু করলো সংগঠনটি ধীরে ধীরে দেশের মূল ধারার মধ্যে জায়গা করে নিচ্ছে। এরপর আরএসএস আরো দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলো। দেশের নানা জায়গায় নতুন শাখা তৈরি করা হলো। ছোট শহর, গ্রাম, কলেজ সব জায়গাতেই তাদের উপস্থিতি বাড়তে থাকে। যারা একসময় শুধু মাঠে ব্যায়াম করাতো, তাদের অনেকেই পরে সমাজসেবা এবং শিক্ষা ও অন্যান্য সংগঠনের কাজেও যুক্ত হয়ে পড়ে। এভাবেই ধীরে ধীরে আরএসএস একটি ছোট সংগঠন থেকে ভারতের অন্যতম বড় সংগঠনে পরিণত হয়। আরএসএসকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয় তাদের স্বাধীনতা আন্দোলনের ভূমিকা নিয়ে। যখন সারা দেশ ব্রিটিশদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, তখন অনেকেই আশা করেছিল এই আরএসএস সরাসরি আন্দোলনে অংশ নেবে, কিন্তু তখন তারা তা করেনি। 1942 সাল, সারা ভারত তখন আগুনের মতো উত্তাল। ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছেন মহাত্মা গান্ধী। শহর থেকে গ্রাম, চারিদিকে শুধু বিক্ষোভ আর স্লোগান। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। কেউ ব্রিটিশ পতাকা নামাচ্ছে, কেউ পুলিশের বাধা ভাঙছে, অনেক জায়গায় পুলিশের গুলি চলছে, অসংখ্য মানুষ গ্রেপ্তার হচ্ছে। সেই সময় অনেক মানুষের নজর ছিল আরএসএস এর দিকে, কিন্তু সমালোচকদের মতে আরএসএস সেই সময় সরাসরি আন্দোলনে অংশ নেয়নি। ব্রিটিশ সরকারের কিছু রিপোর্টেও বলা হয়েছিল সংগঠনটি আইন মেনেই চলছিল এবং সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইতে যায়নি। ঠিক এই কারণেই আজও অনেক মানুষ মনে করেন স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর ভূমিকা খুব একটা বড় ছিল না। তবে আরএসএস মেম্বারদের বক্তব্য আলাদা। তাদের মতে তখন সংগঠনটি সরাসরি রাজনীতির বদলে সমাজকে সংগঠিত করা আর মানুষের চরিত্র গঠনের কাজেই বেশি গুরুত্ব দিয়েছিল। এত অবধি তাও ঠিক ছিল, কিন্তু স্বাধীনতার পর এমন একটা ঘটনা ঘটে যা আরএসএসকে হঠাৎ করেই পুরো দেশের আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। সময়টা 1948 সাল। দেশ তখনও স্বাধীনতার পরের অস্থিরতা সামলাতে ব্যস্ত। চারিদিকে দাঙ্গার স্মৃতি, মানুষের ভয়, অনিশ্চয়তা, সব মিলিয়ে একটা কঠিন সময়। তারিখটা ছিল জানুয়ারি মাসের 30। ঠিক ওই সন্ধ্যা নাগাদ দিল্লির বিড়লা ভবনে প্রার্থনা সভায় যাচ্ছিলেন মহাত্মা গান্ধী। চারিদিকে অনেক মানুষের ভিড়। কেউ তার আশীর্বাদ নিতে এসেছে, কেউ শুধু একবার তাকে দেখবে বলে অপেক্ষা করছে। গান্ধীজি ধীরে ধীরে সামনে এগোচ্ছিলেন। ঠিক তখন ভিড়ের মধ্যেখান থেকে বেরিয়ে আসে একটি মানুষ, নাম নাথুরাম গডসে। কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটাতে হইহট্টগোল শুরু হয়ে গেল। কেউ চিৎকার করছে, কেউ দৌড়ে পালাচ্ছে, কেউ আবার হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। যে মানুষটা সারা জীবন অহিংসার কথা বলেছিলেন, দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, তাকে এভাবে হারাতে হবে এটা যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না। খবর ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। রাতের মধ্যেই সারা দেশের শোক আর উত্তেজনার পরিবেশ তৈরি হয়। মানুষ রাস্তায় নেমে আসে। চারিদিকে একটাই প্রশ্ন, এমন ঘটনা কিভাবে ঘটল? এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা বলা যাবে। নাথুরাম গডসে গুলিটা চালানোর পর ভিড়ে হারিয়ে যায়নি বা পালিয়ে যায়নি। তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন, যেন তিনি নিজের চোখে গান্ধীজিকে মারা যেতে দেখতে চাইছিলেন। পুলিশ এসে তাকে পাকড়াও করে এবং পরে জানা যায় নাথুরাম গডসে আগে আরএসএস এর সাথে যুক্ত ছিলেন। আর এই খবর সামনে আসতেই সংগঠনটিকে ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়ে যায়। দেশ জুড়ে রাগ আর ক্ষোভ বাড়তে থাকে। এরপর ভারত সরকার আরএসএস কে নিষিদ্ধ ঘোষণা করে। সেই সময় আরএসএস এর উপর প্রচন্ড চাপ তৈরি হয়। সংগঠনটিকে ঘিরে সন্দেহ, সমালোচনা, রাগ সব একসঙ্গে বাড়তে থাকে। অনেক জায়গায় তাদের অফিস বন্ধ হয়ে যায়। বহু সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরপর আরএসএস এর লিডার মাধুকর সদাশিব গোলওয়ালকর সরকারকে আশ্বাস দেয় যে সংগঠনটি ভারতের সংবিধান এবং জাতীয় পতাকাকে সম্মান করবে। পরে 1949 সালে আরএসএস এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। 1975 সালে দ্য এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণার পর আবার আরএসএস নিষিদ্ধ হয়। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। দেশে জরুরি অবস্থা জারি হওয়ার পর বিরোধী নেতা, সাংবাদিক আর বিভিন্ন সংগঠনের ওপর কড়া নজরদারি শুরু হয়। অনেক রাজনৈতিক নেতা গ্রেপ্তার হন। আরএসএস এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তারপর আসে 1992 সাল। অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ঘটনা সারা দেশকে নাড়িয়ে দেয়। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিল। উত্তেজনা ধীরে ধীরে এতটাই বাড়ে যে শেষ পর্যন্ত বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। ঘটনার পর সারা দেশে ভয়াবহ দাঙ্গা আর উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু মানুষ মারা যায়, অসংখ্য জায়গায় সংঘর্ষ শুরু হয়।
সেই সময় আবারও আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই সব ঘটনা মিলিয়ে আরএসএস ধীরে ধীরে ভারতের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত সংগঠনগুলোর একটায় পরিণত হয়। কারো কাছে তারা সাংস্কৃতিক সংগঠন, আবার কারো কাছে তারা ভারতের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী শক্তিগুলোর মধ্যে একটি। আজকের দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস শুধু একটা সংগঠনের নাম নয়, বরং এটা একটা বিশাল নেটওয়ার্কে পরিণত হয়েছে। একসময় যে সংগঠনটা কয়েকজন মানুষকে নিয়ে ছোট ছোট শাখা করত, আজ তাদের উপস্থিতি ভারতের নানা জায়গায় দেখা যায়। ভোরবেলা কোনো পাড়ার মাঠে গেলে এখনো অনেক জায়গায় আরএসএস এর শাখা দেখা যায়। ছোট ছোট ছেলে, তরুণ, আবার বয়স্ক মানুষও সেখানে একসাথে দাঁড়িয়ে ব্যায়াম করছে, আলোচনা করছে, শৃঙ্খলা শেখার চেষ্টা করছে। কিন্তু এখন আরএসএস শুধু মাঠের শাখার মধ্যেই আটকে নেই। সময়ের সঙ্গে সঙ্গে তারা শিক্ষা, সমাজ ব্যবস্থা, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, এমন নানা জায়গায় নিজের উপস্থিতি বাড়িয়েছে। দেশের কোথাও বন্যা হোক বা ঝড় বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেখানে আরএসএস এর স্বেচ্ছাসেবকদের দেখা যায়। কেউ খাবার বিলি করছে, কেউ ত্রাণ পৌঁছে দিচ্ছে, আবার কেউ মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে সাহায্য করছে। এই কারণেই অনেক সাধারণ মানুষ আরএসএসকে শুধু রাজনৈতিক সংগঠন হিসাবে দেখে না। অনেকের কাছে এটা এমন একটা সংগঠন যারা প্রয়োজনে মাঠে নেমেও কাজ করে। কিন্তু আরএসএসকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় রাজনীতিতে তাদের প্রভাব নিয়ে। আরএসএস সরাসরি নির্বাচনে দাঁড়ায় না, তাদের কোনো আলাদা ভোটের প্রতীকও নেই। কিন্তু ভারতের বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সঙ্গে আরএসএস এর সম্পর্ক নিয়ে সবসময় আলোচনা হয়ে থাকে। কারণ বিজেপির অনেক বড় নেতা আগে আরএসএস এর সাথে যুক্ত ছিলেন। অনেকেই ছোটবেলা থেকে এই শাখায় যেতেন, সেখানে শৃঙ্খলা, সংগঠন আর নেতৃত্বের কাজ শিখতেন। পরে ধীরে ধীরে তারা রাজনীতিতে আসেন। সবচেয়ে বড় উদাহরণ হিসাবে প্রায়ই বলা হয় নরেন্দ্র মোদীর নাম। ছোটবেলায় তিনি আরএসএস এর সাথে যুক্ত ছিলেন, পরে ধীরে ধীরে রাজনীতিতে এসে ভারতের প্রধানমন্ত্রী হন। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন ভারতের রাজনীতি বুঝতে গেলে আরএসএসকে আলাদা করে দেখা যায় না, কারণ তারা সরাসরি ক্ষমতায় না থাকলেও তাদের ভাবনা আর সংগঠনের প্রভাব দেশের রাজনীতির অনেক জায়গায় দেখা যায়। অনেক সময় এমনও বলা হয় দিল্লিতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এই সিদ্ধান্তের পেছনে আরএসএস এর চিন্তাধারা বা মতামতের প্রভাব থাকতেই হবে। যদিও আরএসএস সবসময় বলে তারা সরাসরি রাজনীতি চালায় না, তবে এই বিষয়টা নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক। সমালোচকদের মতে আরএসএস এর হিন্দুত্ব ভাবনা অনেক সময় এমন একটা পরিবেশ তৈরি করতে পারে যেখানে অন্য ধর্মের মানুষ নিজেদের আলাদা মনে করতে পারে। তাই তাদের দাবি, ধর্ম আর রাজনীতি একসঙ্গে মিলেমিশে গেলে সমাজে বিভাজন বাড়ার ঝুঁকি থাকে। আবার অন্যদিকে যারা আরএসএসকে সমর্থন করে তাদের মতে আরএসএস আসলে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য আর দেশপ্রেমকে শক্তভাবে ধরে রাখার কাজ করছে। তারা মনে করেন সংগঠনটা মানুষকে শৃঙ্খলা শেখাচ্ছে, সমাজ সেবার কাজ করছে এবং দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এই দুই বিপরীত মতের কারণেই আরএসএসকে নিয়ে আলোচনা কখনো থামেই না। কেউ তাদের দেশের সংস্কৃতির রক্ষক বলে মনে করে, আবার কেউ তাদের খুব বিতর্কিত সংগঠন বলে দেখে। কিন্তু একটা বিষয় প্রায় সবাই মানে, আজকের ভারতের সমাজে সংস্কৃতি আর রাজনীতিতে আরএসএস এর প্রভাব অনেক বড়। দেশের রাজনীতি থেকে সমাজ জীবন, অনেক জায়গাতেই তাদের উপস্থিতি অনুভব করা যায়। আর সেই কারণেই আরএসএস আজও ভারতের সবচেয়ে আলোচিত সংগঠনগুলোর মধ্যে একটি। সব মিলিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এমন একটা সংগঠন যাকে নিয়ে একদম একরকম মত নেই। কেউ এটাকে দেশপ্রেম আর সংস্কৃতি রক্ষার সংগঠন বলে, আবার কেউ এর রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তোলে। সময় যত এগিয়েছে এই সংগঠনের কাজ আর প্রভাব তত বেড়েছে। তাই আজও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস নিয়ে আলোচনা, সমর্থন আর সমালোচনা সব সমানভাবেই চলে। আপনাদের কি মনে হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি সমাজের জন্য ভালো ভূমিকা রাখে, নাকি এ নিয়ে আরও প্রশ্ন আছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন সেটা। তবে ভিডিওটা শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা, যারা আমার এই ভিডিওটা দেখছেন বা এই চ্যানেলে বাকি ভিডিও দেখেছেন তবে এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করুন। কারণ আপনাদের কাছে এটা 2 সেকেন্ডের একটা ব্যাপার, কিন্তু আমার কাছে এইটা বড় একটা মোটিভেশন। তাই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে এমন অজানা কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।